পর্তুগাল কিন্তু একটা এগ্রিকালচারের জন্য খুবই বিখ্যাত একটি দেশ। পর্তুগালের আয়ের একটি বড় অংশ হচ্ছে ইমিগ্রেন্ট এবং এগ্রিকালচার থেকে আসে। শুভেচ্ছা সবাইকে, নামাসাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আছি পর্তুগালের বেজা ডিস্ট্রিক্টের জাম্বুজাইরা দু মার নামে একটি এলাকা, এবং এখানে আমাদের তরুণ বাংলাদেশি কৃষি উদ্যোক্তা আরিফ রিগান ভাইয়ের সাথে আমি আছি, এবং এখানে যে রাসবেরি ফার্ম আমরা দেখতে পাচ্ছি এবং পাশে স্ট্রবেরি, ব্লুবেরি আরো অনেক ধরনের ফার্ম রয়েছে, এবং তিনি এখানে বিপুল সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তার পাশাপাশি কৃষি উদ্যোক্তা হিসাবে তিনি বেশ কয়েকটি কৃষি যে প্রকল্প হাতে নিয়েছেন। তো আমি আজকে তার সাথে বিস্তারিত কথা বলবো, এখানে কৃষির যে সম্ভাবনা সেটি কেমন, তার পাশাপাশি বাংলাদেশি যে কর্মীরা রয়েছে তাদের জীবনমান এখানে কেমন, এবং তার পাশাপাশি তাদের যে ব্যবসায়ের যে ভবিষ্যৎ বা সামনের কি কি সমস্যা বা সম্ভাবনা বা চ্যালেঞ্জের বিষয় কি রয়েছে সেগুলো নিয়ে। রিগান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও আমাদের এখানে আসার জন্য। আপনার কাছে যেটা জানতে চাই যে লিসবন বা পোর্তোতে আমরা দেখি যে সাধারণত বাংলাদেশে যখন তারা আসে সবাই বড় শহরগুলোতে থাকতে চায়, সেখানে সুভেনিয়ার ব্যবসা বা চাকরি বিভিন্ন কিছু করে। তো আপনি কেন বেজা ডিস্ট্রিক্টের এই জাম্বুজারা দু মার বা এই বিলানোবা মিলফন্তেস এই এলাকায় আসলেন, বা এখানে আসলে আপনি কেমন আছেন বা আপনারা কেমন আছেন? ধন্যবাদ নাইম ভাই। আসলে সবার মতো আমিও লিসবনে গিয়েছিলাম, পোর্তোতে গিয়েছিলাম আসার পরই, বাট ওখানে আমি কোনো জব পাইনি এবং আমার ইমার্জেন্সি ডকুমেন্টস করার প্রয়োজন, সেটারও কোনো ব্যবস্থা করতে পারিনি। তো তারপর আমার এক ভাই ব্রাদারের কাছে শুনলাম যে পর্তুগালে এগ্রিকালচারের ডকুমেন্টস গুলো তাড়াতাড়ি হয়, কিংবা এগ্রিকালচার থেকে করলে সোশ্যাল নাম্বারটা তাড়াতাড়ি আসে। তো তারপর আসলে এগ্রিকালচারে চলে আসা শুধু ডকুমেন্টস করার উদ্দেশ্যে, যে ডকুমেন্টসটা করে দেন আবার হয়তোবা লিসবন কিংবা পোর্তোতে মুভ করব। কিন্তু আসার পর এখানে যখন কাজ শুরু করি, এবং এখানকার আপনি হয়তোবা আমার শহরটি খুব ভালোভাবে ঘুরে দেখেছেন, আমি এই শহরের প্রেমে পড়ে যাই এবং তারপরে আসলে আর যাওয়া হয়নি। এগ্রিকালচারের সাথেই সম্পৃক্ত হয়ে যায়, কাজ করি 2 বছর, তারপর রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে যেহেতু ব্যবসায়িক পরিবারের সন্তান, ব্যবসা করার প্ল্যান আছে, তো ভাবলাম লিসবন পোর্তোতে গিয়ে দেখি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় কিনা। তারপর আবার লিসবন পোর্তোর দিকে বিভিন্ন দিকে দেখলাম, বাট দিন শেষে আমার কাছে মনে হলো যে না, আমার এগ্রিকালচারে যদি আমি কিছু করতে পারি, যেহেতু এখানে আমি একটা সময় ইনভেস্ট করেছি এবং এখানে যেহেতু একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু পর্তুগাল আপনারা জানেন যে ইমিগ্রেন্ট বান্ধব দেশ, এখানে অনেক ইমিগ্রেন্ট রয়েছে, অনেক লোকের কাজের প্রয়োজন। তো সেক্ষেত্রে এগ্রিকালচারটি আসলে কাজের জন্য খুবই সম্ভাবনাময়, এবং পর্তুগালে ওয়েদার গুলো খুব ভালো এগ্রিকালচারের জন্য, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েদার ইউরোপের মধ্যে। তো সবকিছু মিলিয়ে দেখলাম যে না, এগ্রিকালচার প্রজেক্টটাও এখানে খুব সম্ভাবনাময়। তো বর্তমানে আপনি কোন কোন ফিল্ড নিয়ে কাজ করছেন, বিশেষ করে কোন কোন ফ্রুটস বা স্পেসিফিক ফার্ম? আমাদের আসলে সারা বছরই এখন কাজের প্ল্যান, সারা বছরই আমি আমার লোকদেরকে কাজ করাইতে হয়, যে কারণে আসলে বেরিসটাই হচ্ছে আমার এক সময় প্রধান ফ্রুট ছিল, যেটা নিয়ে আমি গবেষণা এবং কাজ করতাম। বাট দেখলাম যে বেরিস নিয়ে থাকলে আমার 7-8 মাস পরে আর বাকি সময়টা আমি লোকদেরকে কাজ দিতে পারি না। তো তারপরে আমি একটু ডিফারেন্ট চিন্তা করলাম, বেরিসের পাশাপাশি আমি এখন অলিভ অর্থাৎ জয়তুন, যেটা আপনারা জানেন পর্তুগালে অলিভের ব্যাপক একটা চাহিদা রয়েছে, অলিভের প্রজেক্টও আমার এখন রয়েছে। এছাড়া গ্রেপস, যেটা কিনা আপনার তারা ওয়াইন উৎপাদন করে এবং খাবারের জন্য ইউরোপের বিভিন্ন দেশে সাপ্লাই করে, ওইসব গ্রেপসের যে ফার্মগুলা, তারপর নাশপাতি, এগুলোর ফার্মগুলো এখন আমার বর্তমানে রয়েছে। আমরা সাধারণত বাংলাদেশি যে বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা বা যারা কৃষি উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলার সময় বা ভ্রমণ করার সময় দেখেছি তারা ব্লুবেরি, রাসবেরি বা স্ট্রবেরি এই ধরনের ফার্মগুলো করে। আপনি এখানে আঙ্গুরের কথা বললেন, নাশপাতি, তারপরে যে অলিভের কথা। তো এই যে ডিফারেন্ট যে চিন্তা ভাবনা বা এগুলো তো এই এরিয়ায় না, হয়তো আরো একটু দূরের কোথাও, তো আপনি কিভাবে সেগুলো ম্যানেজ করেন? আসলে সেই এরিয়াগুলোতে সম্ভাবনা কেমন? আসলে এটা করার উদ্দেশ্য, যেটা আমি আপনাকে একটু আগে বললাম, যে শুধুমাত্র বেরিস নিয়ে কাজ করলে ওয়ার্কারদের সারা বছর কাজ দেওয়া যায় না, এবং সেটা কিনা আমাদেরকে পরবর্তী বছরে ওয়ার্কার নিয়োগের ক্ষেত্রে আমাদেরকে খুব একটা চ্যালেঞ্জের মুখে ফেলায়, যে কারণে আসলে মেইনলি অন্যান্য যে প্রজেক্ট এগুলা খোঁজা। আর অলিভেও এখানে দেখলাম যে খুব লোকের চাহিদা রয়েছে, আঙ্গুরও লোকের যথেষ্ট চাহিদা রয়েছে, তবে সময় সংক্ষিপ্ত সময়ের জন্য সে কাজগুলো হয়, অর্থাৎ 2 মাস 1 মাস এরকম।
তো পরবর্তীতে এই কাজগুলো হয় হচ্ছে বেজা, ইবোরা এবং নর্থের যে পর্তুগালের অঞ্চলগুলো রয়েছে ওগুলোতে। তো সেখানে আসলে আমরা আমাদের বিভিন্ন পর্তুগিজ ফ্রেন্ড রয়েছে, আমাদের যে এগ্রিকালচারের যে লিঙ্ক রয়েছে, যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিংবা ওয়েবসাইটের মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করি। এবং যেহেতু এটা শুধু 2 মাসের জন্য, তো 2 মাসের জন্য তো আমরা কোনো ঘর ভাড়া নিতে পারবো না। তো সেক্ষেত্রে ওই মালিকরাও 2 মাসের জন্যই একটা কন্টেনার কিংবা তাদের যে বাসা ওইটার একটা ব্যবস্থা করে দেয়। তো ওইভাবে আসলে আমরা লোকগুলো পাঠিয়ে দিই। তো আপনি যেহেতু কর্মসংস্থানের কথা বলছেন এবং শ্রমিকদের কথা বলছেন, তো আমরা অনেক সময় শুনি যে এগ্রিকালচারে যারা কাজ করে তারা স্যাটিসফাইড না, বা তারা ভালো মজুরি পায় না, তাদের লিভিং স্ট্যান্ডার্ড ভালো না। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমি অবশ্য একটু এর আগে বলে রাখি দর্শকদেরকে যে আমি কিন্তু আমি অনেকগুলো ফার্মে গিয়েছি, কিন্তু উনার ফার্মে আমি আহ, দেখেছি যে উনার শ্রমিকরা যখন যাচ্ছে তার সাথে গাড়ি থামিয়ে কথা বলছে, খুবই ভালো এক্সপ্রেশন। এবং আমি দু একজনের সাথে কথা বলেছি, তারা মোটামুটি যে এক্সপ্রেশন দেখলাম, ইউজুয়ালি যে তাদের অনেকের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন থাকে যে না, হ্যাপি না, কিন্তু এখানে একটু ভিন্ন দেখলাম। তাই আমি আসলে ওনার কাছে জানতে চাই যে যে ধরনের জিনিসগুলো লিসবন বা অন্য বড় শহর থেকে বলা হয়, তো এখানে আপনি সেটা নিয়ে কি বলবেন? সেটি কতটুকু আসলে বাস্তব চিত্র রয়েছে? আপনি হয়তো ভালো রেখেছেন বা ভালো করার চেষ্টা করছেন, আসলে সার্বিক পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাস্তব চিত্র আমি জানি না আপনি কোত্থেকে শুনেছেন, বাট এটা একসময় আমরা নিজেরাই বলতাম। আমরা যখন একসময় শ্রমিক ছিলাম, আমরা আমাদের যেই মালিক পক্ষ ছিল তাদের দ্বারা অনেক শোষিত হয়েছি, ঠিক মতো মজুরি পাই নাই, কিংবা তারা আমাদের অনেক সুযোগ নিয়েছে। বাট বর্তমানে এই জিনিসটা খুবই কমেছে। এটার অন্যতম কারণ হচ্ছে বাজারে কম্পিটিশন তৈরি হওয়া। অর্থাৎ আমাদের আপনারা জানেন যে অভিবাসন নীতি সহজ করার কারণে 2017-18 কিংবা 19-এর দিকে অনেক তরুণ বাংলাদেশি যারা হচ্ছে পেপারসের জন্য হোক, যেভাবে হোক, পর্তুগালে তারা এন্টার করেছে এবং করার পরে তারা নিজেকে এগ্রিকালচারের সাথে যে কোনো ভাবে হোক সম্পৃক্ত করেছে। এবং অনেকগুলো বাংলাদেশি কোম্পানি এখন রয়েছে, যে কারণে আসলে এখন আমাদের অনেক কম্পিটিশন। এবং এই কম্পিটিশনের জন্য হোক, ইউরোপিয়ান আইন আরো কঠিন হওয়ার জন্য হোক, শ্রমিকদের পক্ষে এখন আমাদেরকে এগুলো খুব মেনটেন করতে হচ্ছে। যেটা কিনা শুরুতে আপনি বলেছেন যে ওয়ার্কারদের যে বাসস্ট্যান্ডের বিষয়টি, এটা এখন আমাদেরকে তারা একটা রুলস করে দিয়েছে যে এত মিটার জায়গার মধ্যে এত জনের বেশি লোক থাকা যাবে না, কিংবা ঘর ক্লিন থাকতে হবে, কিংবা ঘরে কিছু ফ্যাসিলিটিস তাদেরকে দিতে হবে। এগুলো তারা বেঁধে দিয়েছে এবং এগুলো আমাদেরকে এখন মানতে হয়। এবং ভালো না দিলে পরে, যেহেতু কম্পিটিশনের মার্কেট, ওয়ার্কাররা এখন অনেক চয়েস তাদের রয়েছে, যেটা একটা সময় আমাদের ছিল না। যেমন আমি যখন এখানে প্রথম আসি, শুধুমাত্র দুইজন বাঙালি ছিল যারা কিনা লোক সাপ্লাই দিত। তো আমাদেরকে হয় ডান কিংবা বাম, এই দুইজন ছাড়া আমাদের কোনো অপশন ছিল না, এবং তারাও এটার খুব ভালো একটা সুযোগ নিত। বাট এখন আমাদের কাছে অন্তত 5 থেকে 7টি অপশন রয়েছে। সুতরাং আমাদের যাওয়ারও অনেক মাধ্যম রয়েছে এবং তাদের অবশ্যই তাদের মধ্যে কম্পিটিশনের আপনি ভালো সুবিধা রয়েছে। শ্রমিকদের আপনি বলছেন যে এখন সরকারের রেস্ট্রিকশন বা নানা কারণে, বা আপনারা হয়তো অনেক তরুণ উদ্যোক্তারা এখানে ইনভলভ হচ্ছে এবং পরিস্থিতি কিছুটা পরিবর্তন হচ্ছে, তো এখন চ্যালেঞ্জের কথা যদি একটু জানতে চাই। বিশেষ করে আপনি জানেন যে অভিবাসন নীতি যখন 24শে জুনে তারা ম্যানিফেস্টেশন ইন্টারেস্ট বা যেটা সেফ এন্ট্রি সেটি বন্ধ করে দেওয়ার ফলে শ্রমিকদের যে একটা ট্রাফিক ছিল সেটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, মোটামুটি দেশ থেকে আসারও ওরকম সুযোগ নাই। তো সেক্ষেত্রে আপনারা কি সেই সংকট অনুভব করছেন কিনা, বা সামনের সময়টা কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে? জি, অবশ্যই এটা খুবই চ্যালেঞ্জিং হতে পারে। এবং আমরা এটার একটা বিশাল যে সংকট হবে কিংবা হচ্ছে, এটা অলরেডি আমরা অনুধাবন করা শুরু করেছি। কারণ হচ্ছে অলরেডি এই চলতি বছরেই আমাদের যে প্রয়োজন লোকের দরকার, এটা কিন্তু আমরা পাচ্ছি না। এটার অন্যতম কারণ হচ্ছে নতুন লোক আসা বন্ধ হয়ে গিয়েছে, যে কোনো ভাবেই হোক। তো এটা আসলে যদি ঠিক না হয় কিংবা গভর্নমেন্ট যদি এটা পরিবর্তন না করে, সেক্ষেত্রে আমাদের পাশাপাশি পর্তুগালের যারা এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত রয়েছে, পর্তুগিজরাই এটার ক্ষেত্রে খুবই ক্ষতির সম্মুখীন হবে। এবং শুধু পর্তুগিজরা না, সমগ্র পর্তুগালের যে অর্থনীতি, এটাতে একটা ব্যাপক ভূমিকা রাখবে এবং নেগেটিভ একটা হবে যদি আমরা লোকগুলো ঠিক মতো না পাই। আমরা আমরা জানি যে পর্তুগাল কিন্তু একটা এগ্রিকালচারের জন্য খুবই বিখ্যাত একটি দেশ, এবং ওয়েদার বা নানা কারণে এখানে এই কৃষি কাজটা বা কৃষি যে বিশাল যে বলবো যে খাত, সেটি কিন্তু অনেক বড় একটি অবদান রাখে তাদের অর্থনীতিতে। তো সেক্ষেত্রে যারা এই ফার্মের ওনাররা রয়েছে, বা যখন কর্মী সংকট হবে
তাদের আসলে কি করার থাকে বা তাদের আসলে সরকার আসলে তাদেরই অনেক কিছু করার থাকে এবং কারণ হচ্ছে আপনারা জানেন যে পর্তুগালের আয়ের একটি বড় অংশ হচ্ছে ইমিগ্রেন্ট এবং এগ্রিকালচার থেকে আসে এবং দুটি কিন্তু মজার বিষয় হচ্ছে সম্পর্কিত। কারণ পর্তুগিজরা কিন্তু আপনার এগ্রিকালচারের সাথে তেমন একটা, তারা মালিক পক্ষ কিংবা ম্যানেজমেন্টে থাকে, কিন্তু লেবারের যে এই কাজটি রয়েছে সেখানে কিন্তু পর্তুগিজদেরকে আপনার পাবেন না। সেক্ষেত্রে ইমিগ্রেশন এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং সে সাথে এগ্রিকালচারও পর্তুগালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা না হওয়ার কারণে আসলে তারাও খুবই হতাশ এবং অলরেডি তারা উপরের যে মাধ্যমগুলো রয়েছে গভর্নমেন্টকে কিংবা গভর্নমেন্টের যারা আসনে রয়েছে তাদেরকে অলরেডি তারা এই বিষয়টা অবগত করেছেন এবং আশা করি তারা এটার একটা সুনজর দিবেন। আপনি তো একজন তরুণ উদ্যোক্তা এবং বিশেষ করে আমরা যেটা দেখতে পাই যে লিসবন বা পোর্তোর বাইরে একটি নতুন জায়গায় এসে আপনি কষ্ট করে কাজ করে যখন আপনি সফলতা পেলেন বা এই যে কাজ করছেন, অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, তো নতুন যারা উদ্যোক্তা হতে চায় বা পর্তুগাল বা ইউরোপের যেখানেই হোক না কেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কি কি বিষয়গুলো সামনে রেখে তারা এগোলে হচ্ছে যে তাদের লাইফ ইউরোপে তারা আসলে ভালো একটি গোছানো একটি জীবন বা তাদের যে স্বপ্ন রয়েছে সেটি পূরণ করতে পারে? সেক্ষেত্রে অবশ্যই ইউরোপের যে নিয়ম কানুন রয়েছে, প্রথমত আমি বলবো সেগুলোর বিষয়ে তাদের একটা ভালো আইডিয়া আসতে হবে। কারণ আমরা বাংলাদেশ থেকে আসার পরে এখানকার যে কালচার রয়েছে, এখানকার যে চলাফেরা কিংবা যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা খেয়াল করি না। বাংলাদেশের মতো আমরা এসে এখানে চলাফেরা করি, আমাদের দেশীয় সংস্কৃতি এখানে আমরা চেষ্টা করি। ইন্টিগ্রেশনের কথাটা বলছেন যে মূলধারার সাথে তাদের যদি সংস্কৃতি বা ভাষাকে সম্মান করা। রাইট। সো যখন আপনারা প্রথমে আসবেন অবশ্যই আপনাদের তাদের যে সংস্কৃতি, তাদের যে কালচার, তাদের যে ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনারা আগে শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আপনারা না মানেন কোনো সমস্যা নেই, এখানে আপনাকে কেউ জোর করবে না, তবে আপনি সম্মান দেখানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রথমত। এবং অবশ্যই আপনারা জানেন যে ইউরোপে কোনো দেশে আসলে ইংলিশ চলে না কিংবা চললেও অফিসিয়ালি তারা ইউজ করে না। দেশ থেকে মনে হয় ইংলিশ দিয়ে চলা যায়, কিন্তু ইউরোপের প্রত্যেকটি দেশেরই আলাদা আলাদা তাদের নিজস্ব ভাষা রয়েছে। পর্তুগালে পর্তুগিজ এসেনশিয়াল। তো অনেকে আসার পর দেখা যায় যে পর্তুগিজ শিখতে চায় না কিংবা এটার প্রতি অনাগ্রহ, কিংবা পর্তুগালে আসলে ভাষা শেখার জন্য পর্যাপ্ত স্কুল কিংবা সুযোগ সুবিধাগুলো নেই। তো আপনারা এগুলোকে অতিক্রম করে আগে ভাষা শিখতে হবে, পর্তুগিজের সাথে মিশতে হবে, পর্তুগালের কালচার জানতে হবে এবং এগ্রিকালচার যদি আপনারা নিজেকে সম্পৃক্ত করতে চান অবশ্যই এখানে এসে আগে কাজ করতে হবে। কারণ পর্তুগালের এগ্রিকালচার এবং বাংলাদেশের এগ্রিকালচার কিন্তু সেম না। কারণ এখানে আপনি অলরেডি খেয়াল করছেন অভিজ্ঞতার বিষয় থাকে, এখানে টেকনোলজি তারা ইউজ করে। বাংলাদেশের মতো কিন্তু তারা খালি ফিল্ডে এগ্রিকালচার করছে না। আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন হাউস এবং এখানে প্রত্যেকটা গাছের মধ্যে তারা হচ্ছে কৃত্রিম ভাবে তারা পানির ব্যবস্থা করেছে। এখানে কিন্তু এসে এসে তারা পানি দিচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পাইপগুলো রয়েছে, পাইপের মাধ্যমে পানি আসতেছে, কেমিক্যাল আসতেছে, এখানে অনেক বিষয় রয়েছে। সুতরাং এখানে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আগে অভিজ্ঞতা অর্জন করবেন। কারণ আমাকে অনেক ইনভেস্টর ফোন দেয় ইউকে থেকে কিংবা কানাডা থেকে। আমার অনেক ফ্রেন্ডরা তারা আসছে ইনভেস্ট করার জন্য, তাদের অনেক টাকা আছে, বাট তাদেরকে আমি সবসময় একটা পরামর্শ দিই, শুধু টাকা দিয়ে কিন্তু এগ্রিকালচার হবে না। এগ্রিকালচার আপনার টাকার পাশাপাশি অবশ্যই আপনাকে এখানে থাকতে হবে নিজে এবং এখানে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। ধন্যবাদ নাইম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য এবং আপনার জন্য শুভকামনা রইল। কারণ আপনার মতো একজন উদ্যমী তরুণ কৃষি খাতে যাতে আরো বেশি সফলতা অর্জন করতে পারে সামনের সময়টাতে, সেই প্রত্যাশায় আমরা। ধন্যবাদ নাইম ভাই, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনার চ্যানেলের সকল দর্শককে। অসংখ্য ধন্যবাদ আরিফ রিগান ভাইকে তার মূল্যবান সময়ের জন্য। তার সাথে কথা বলছিলাম পর্তুগালের এগ্রিকালচার এরিয়ার বা এখানে এই খাতে আসলে কত পরিমাণ মানুষ, কি পরিমাণ মানুষ কর্মরত রয়েছে বা এখানে সমস্যার সম্ভাবনা কি রয়েছে, তার পাশাপাশি নতুন কেউ যদি উদ্যোক্তা হতে চায় তাহলে তারা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে সেগুলো নিয়ে। তা আপনারা যারা দেখলেন অবশ্যই আপনারা হয়তো এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন। কারণ পর্তুগাল বা ইউরোপের যে দেশে হোক না কেন আপনাদের কিন্তু যখন দেশের বাইরে আপনি চলে আসবেন তখন ইন্টিগ্রেশনটা অনেক খুবই ইম্পর্টেন্ট। সে দেশের সংস্কৃতি, সে দেশের ভাষা জানা এবং সে দেশের মূলধারার সাথে মিলে কাজ করা, তাহলেই কিন্তু আপনার জন্য অনেক চাকরি বলেন বা উদ্যোক্তা হওয়া বলেন, যে কোনো কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নতুন কোনো তথ্য নিয়ে ইউরোপের ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।